কেন শ্যামাপ্রসাদ বাবু এখানে একাধিকবার এসছেন এবং এইখানে এসে তিনি বিশেষ করে তার দেশভাগের পর পশ্চিমবঙ্গ গঠন হওয়ার পরে তো এসছেনই, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে এসছেন এবং মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার পর তিনি এসছেন এবং এই ধুবুলিয়াতে দাঁড়িয়ে বলে গেছিলেন যে আমি এখন এসছি আমার ব্যক্তিগত, আমি ব্যক্তি হিসেবে এসছি, আমি মন্ত্রী হিসেবে আসিনি। কিন্তু এইখানে দাঁড়িয়ে বলতে পারি যারা একবার যাদেরকে ভিটে মাটি ছেড়ে আসতে হয়েছে এপার থেকে তাদেরকে আর দ্বিতীয়বার ভিটে মাটি ছাড়তে হবে না, তারা ভিটে মাটি চ্যুত হবে না, এই কথা আমি এখানে দিয়ে যাচ্ছি। এবং কাল্পনিক না, আমি গত 2-3 দিন ধরে দেখছি যে ওই যারা বিশ্বজিৎ দা তো ঢাকঢাক গুড়গুড় না করে সবই বলে দিয়েছেন এবং পরিষ্কারভাবে বলে দিয়েছেন কোন পথে যেতে হবে, কোন পথে আমরা যাব না, এবং কাদের বিচারধারা এবার বর্জন করতে হবে, ত্যাগ করতে হবে, এবং কোন বিচারধারা এবার ট্রায়াম্ফেন্ট হবে সে কথা উনি পরিষ্কারভাবে আকারে ইঙ্গিতে বলে দিয়েছেন। আমি গত 2-3 দিন থেকে দেখছি, এই যেদিনকে কেন বলরাম দাও বললেন ঠিক ওই কথাটা তিনি ব্যবহার করলেন, বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড, বাঙালি হিন্দুর হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গ। এবং 3 দিন আগে যখন ওই সাক্ষাৎকারে আমি বাঙালি হিন্দু হোমল্যান্ডের কথা উল্লেখ করলাম, এবং এখানে আপনারা সবাই জানেন, মানে নদিয়াতে দাঁড়িয়ে আর বাঙালি হিন্দু হোমল্যান্ডের কথা আমাকে রিইটারেট করতে হবে না, কিন্তু একটি আলোচনার ক্ষেত্রে আমি বিষয়টা রাখছি এই কারণে যে বাঙালি হিন্দু হোমল্যান্ডের কথা বলা মাত্রই এক সংখ্যক মানুষ তারা আজও এই বাঙালি হিন্দু হোমল্যান্ডের উপর দাঁড়িয়ে 34 বছর তারা রাজনীতি করেছে, তারা একটি বিচারধারা, বিষাক্ত বিচারধারা তারা বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, তারা বাঙালি হিন্দু হোমল্যান্ডে করে খেয়েছে, তারা 70 বছর ধরে এখানে তারা তাদের পূর্বপুরুষরা এখানে ওপার থেকে ভিটে মাটি ছেড়ে এসেও এখানে নিরাপদে থেকেছে, তারাই আজকে শ্যামাপ্রসাদকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সর্বোচ্চ স্বরে উঁচু গলায় তারা এখনো শ্যামাপ্রসাদকে গালাগালি করে। এবং পশ্চিমবঙ্গের সামনে যখন অবিভক্ত বাংলা 1947 সাল যখন পশ্চিমবঙ্গ গঠন হলো, শ্যামাপ্রসাদ বাবুর বয়স ছিল 46 এবং 47-এ যে ধরনের সংকট বাঙালির, বিশেষ করে বাঙালি হিন্দুর জাতীয় জীবনে যে ধরনের সংকট এসেছিল, শ্যামাপ্রসাদ বাবুর বয়স তখন 46, আজকে ঠিক সেই ধরনের সংকট বাঙালি হিন্দু জাতীয় জীবনে মাথা চাড়া দিয়েছে। আজকে শ্যামাপ্রসাদ বাবুর বয়স যদি সেই অর্থে বলি তাহলে 125। আমার মনে হয় যে 47 সালে যে ধরনের সংকট আমাদের অর্থাৎ বাঙালি হিন্দুদের সম্মুখে মাথা চাড়া দিয়েছিল, ঠিক সেই ধরনের, সেই আকারের, সেই প্রবৃত্তির সংকট আমাদের সামনে আজকে দেখা দিয়েছে। না হলে আশ্চর্য বিষয়, আশ্চর্য লাগে, কিন্তু এর পেছনে একটি গভীর অভিসন্ধি রয়েছে। বলরাম দা উল্লেখ করলেন, বিশ্বজিৎ দা উল্লেখ করলেন, এই সীমান্তবর্তী এলাকা ধরে ওপারে সবুজ হয়ে গেছে, একেবারে খুব গাঢ় সবুজ, এবং এই সবুজ এর সংকেত হচ্ছে আগামী দিনে ওই যে বিশাল একটি পরিকল্পনা গ্রেটার বাংলাদেশ। বাংলাদেশের অনেক মানুষ হয়তো চায় না, তারা বলবে যে আমরা বাংলাদেশ হিসেবে ভালো আছি, আমরা আলাদা দেশ, ঠিক আছে, এখন আলাদা দেশ, ইতিহাস এগিয়ে গেছে, আমরা ঠিক আছি, আমরা বাংলাদেশ হিসেবে এগিয়ে যাব। কিন্তু ওই যে এপারে যারা, ওপারে যারা সীমান্তবর্তী এলাকা ধরে একেবারে রংপুর থেকে এ প্রান্ত অব্দি সবুজ করে নিজেদের মাথা চাড়া দিয়েছে, তারা কিন্তু শুধু বাংলাদেশ নিয়ে শান্তিতে থাকবে না, তাদের আনফিনিশড এজেন্ডা হচ্ছে ইনক্লুশন অফ বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল ইন আ গ্রেটার বাংলাদেশ। এই হলো সংকট। এই সংকট আরো তীব্রতর হয়ে এসছে আমাদের যখন 21-22 বছর বয়স,
আমাদের যখন আমরা কলেজ থেকে বেরোচ্ছি, সেই সময় কলেজ থেকে সবে বেরিয়েছি হিন্দুস্তান সমাচারে, তখন আমি প্রত্যেক সপ্তাহে বাংলাদেশ নিয়ে লেখা লিখতাম। সেই সময় যে সংকট আমরা দেখেছিলাম তার থেকে আরো তীব্রতর সংকট আজকে দেখা দিয়েছে। তখন আমাদের মনে হতো এই গ্রেটার বাংলাদেশ ইজ অ্যান ইমাজিনারি কনসেপ্ট, এ হয়তো কোনোদিন হবে না, মনে হতো অনেকে। কিন্তু মনে হচ্ছে একদিকে, অন্যদিকে দেখছি 2001 সালে বিশাল হিন্দু বিতাড়ন বাংলাদেশ থেকে হচ্ছে। এখন আজ থেকে প্রায় 25 বছর পর মনে হচ্ছে যে না, এর পেছনে একটা কিন্তু স্ট্র্যাটেজি রয়েছে, এবং খুব লং টার্ম স্ট্র্যাটেজি। সেই জন্যে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা ধুবুলিয়াতে, নদিয়াতে কথা বলছি, পশ্চিমবঙ্গের অতীতকে স্মরণ করা খুবই জরুরি। কেন এই অতীতকে মিটিয়ে দেওয়ার চেষ্টা আপ্রাণ চলছে, বিশেষ করে গত 50 বছর পশ্চিমবঙ্গে চলেছে তো বটেই, এবং গত 15 বছরে আরো বেশি করে চলেছে। ফারাক কিন্তু আছে। 34 বছর যারা ওই অতীতকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তারা ভুয়ো গবেষণার মাধ্যমে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এখন যারা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের বিদ্যা বুদ্ধি নেই, তারা খালি নস্যাৎ করে, তারা বলে অসত্য, এসবের কোনো সত্য নেই। পশ্চিমবঙ্গ দিবস মানে আবার কি? পশ্চিমবঙ্গ গঠন হয়েছিল কে বলেছে? নাম বদলে দাও, পশ্চিমবঙ্গের নাম বদলে দিয়ে বঙ্গ করে দাও, তাহলে ইতিহাস মিটে যাবে। গবেষণার ধার ধারে না তারা। তাদের আগে যারা ছিল তারা খুব নিখুঁত ভাবে গবেষণা করেছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি ওয়াজ এ কোলাবোরেটর অফ দ্য ব্রিটিশ, এন্ড দেয়ারফোর তাকে আমরা বর্জন করি। কিন্তু আসলে তারাই কোলাবোরেটর ছিল। কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় তাদের কি ভূমিকা ছিল? ভারত স্বাধীন হবে, কিন্তু 17টা দেশ হিসেবে স্বাধীন হবে, গঙ্গাধর অধিকারীর থিসিস শ্যামাপ্রসাদ তো লেখেননি, লিখেছিল গঙ্গাধর অধিকারী। শ্যামাপ্রসাদ যখন বললেন তারকেশ্বরে দাঁড়িয়ে মার্চ 1947 সালে যে আমরা বাংলা ভাগ চাই না, আমরা অবিভক্ত বাংলা চাই, কিন্তু আমরা চাই যে সেই অবিভক্ত বাংলা ভারতবর্ষের অভিন্ন অঙ্গ হিসেবে চিরকালের জন্য যাতে অন্তর্ভুক্ত থাকুক। যদি আমাদের এই ডিমান্ড মানা না হয় এবং কংগ্রেস মুসলিম লীগ নিজেদের মধ্যে আঁতাত করে সম্পূর্ণ বাংলাকে পাকিস্তানে জিন্নার হাতে, জিন্নার পাতে তুলে দেওয়ার যদি চেষ্টা করে, তাহলে আমরা বাংলা ভাগ ডিমান্ড করছি, এবং এই বাংলা ভাগ ডিমান্ড করে অ্যাজ এ হোমল্যান্ড ফর বেঙ্গলি হিন্দুজ ফরএভার ইন্টিগ্রেটেড ইন দি ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেখানে বাঙালি হিন্দু মাথা উঁচু করে থাকবে, তার আর্থিক, তার রাজনৈতিক, তার সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষিত থাকবে, তার উপাসনার পদ্ধতি সুরক্ষিত থাকবে, এবং সে বাঙালি হিন্দু হিসেবে নিজের জীবন যাপন করে এই রাজ্যকে ভারতবর্ষের প্রথম সারির রাজ্যে পরিণত করবে। শ্যামাপ্রসাদ ওয়াজ ভেরি ক্লিয়ার অন দিস পয়েন্ট। তখন এরা যারা বলেছিল পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে, যারা বলেছিল, যারা একেবারে আনাচে কানাচে তখন পাকিস্তান ডে এবং জিন্না জয়ন্তী পালন করেছিল কাস্তে হাতুড়ির আড়ালে, তারা তখন বলেছিল শ্যামাপ্রসাদ ইজ দ্য মডার্ন কার্জন, কার্জনের মতন, লর্ড কার্জনের মতন শ্যামাপ্রসাদ ব্যবহার করছে। তিনি বাংলা ভাগ করেছিলেন, শ্যামাপ্রসাদও এখন বাংলা ভাগের কথা বলছেন। শ্যামাপ্রসাদই এর উত্তর দিয়েছিলেন, আমাদের তো খালি সেই উত্তর মনে করিয়ে দেওয়ার কাজ। তিনি বলেছিলেন, উনি তো আদতে ডেমোক্র্যাট ছিলেন। নেহরু বলেছিল আই উইল ক্রাশ জনসংঘ, শ্যামাপ্রসাদ বলেছিলেন আই সে আই উইল ক্রাশ দ্যাট ক্রাশিং মেন্টালিটি। উনি কোনোদিন যে ধরনের ভাষা প্রয়োগ আজকাল আমরা শুনি এই পশ্চিমবঙ্গে, মাঝে মাঝেই মানে কান ঝালাপালা ঝাঁঝিয়ে ওঠে, শ্যামাপ্রসাদ কোনো কম্প্যারিজন হয় না, আমি যদি কম্প্যারিজন করি তাহলে ভুল করব। তিনি ডেমোক্রেটিক অ্যাপ্রোচ ছিল তার। তিনি বলতেন যে খুব ভালো কথা, আমি তো মডার্ন কার্জন,
কেন আমি বাংলা ভাগের দাবি করছি? একটি তফাৎ আছে। কার্জন বাংলা ভাগ করেছিলেন জাতীয় শক্তি, রাষ্ট্র শক্তিকে খর্ব করার জন্য, খতম করার জন্য। আমি বাংলা ভাগ চাইছি সেই রাষ্ট্র শক্তি এবং স্বাধীন ভারতবর্ষকে আরো শক্তিশালী করতে। এই হলো তফাৎ। যারা যাদের জাতীয়তা বোধ নেই, ভারত বোধ নেই, তারা এইসব বুঝবে কি করে? আমি এই ভূমিকাটা এই কারণে দিচ্ছি যে আমরা যখন অতীতের কথা বলছি তখন আমাদের অস্তিত্ব, আমরা কেন পশ্চিমবঙ্গ হিসেবে গঠিত হয়েছিলাম, একটি রাজ্য কেন গঠিত হয়েছিল, তার উদ্দেশ্য কি ছিল, ইতিহাসে তার উদ্দেশ্য কি ছিল। বাঙালি হিন্দু হোমল্যান্ড, তা বলে কি অন্যরা থাকবে না? নিশ্চয়ই থাকবে, কিন্তু তারা থাকবে আমাদের মতন করে, অর্থাৎ ভারতের সংবিধান মেনে, ভারতের সংবিধান মেনে, এই রাজ্যের ঐতিহাসিক ঐতিহ্য মেনে, এই রাজ্যের উদ্দেশ্যকে স্বীকার করে তারা থাকবে এই রাজ্যে, তারা থাকবে ভারতবর্ষে। এই কথাগুলো আমাদেরকে আর এই কয়েকদিনের মধ্যে আরো বেশি করে মজ্জাগত করে, বলরামদা যে বললেন যে আমরা, বিশ্বজিৎদাও বললেন যে আমরা যত বেশি করে ছড়িয়ে দিতে পারি, কেন সত্যি কিন্তু অস্তিত্বের সংকট। আর সত্যি যে সারা ভারতবর্ষ কিন্তু তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের দিকে, এবং এই সংকটটা কিরম একটা বলা যেতে পারে মাল্টি ডাইমেনশনাল সংকট। অর্থাৎ একদিকে দেখছি এই গত 50 বছর ধরে তো হয়েইছে, গত 15 বছর আরো বেড়েছে একটি মানসিক বিচ্ছিন্নতাবাদ। অর্থাৎ সারাক্ষণ আমরা আলাদা। ওই যেমন সুরাওয়ার্ডি বলেছিল ইউনাইটেড সভারেন বেঙ্গল, অবিভক্ত সার্বভৌম বঙ্গদেশ। সুরাওয়ার্ডি মুসলিম লীগের সেই জল্লাদ, তিনি বলেছিলেন, এবং সেই ফাঁদে পা দিয়েছিলেন অনেকে। এবং সুরাওয়ার্ডি গিয়ে গান্ধীজিকে যখন বললেন, গান্ধীজি শ্যামাপ্রসাদ বাবুকে ডেকে পাঠালেন, বললেন যে সুরাওয়ার্ডি বলছে ইউনাইটেড সভারেন বেঙ্গল, কি মনে হয়? শ্যামাপ্রসাদ বাবু বললেন খুব ভালো কথা, আমরাও তো বাংলা ভাগ চাই না। কিন্তু সুরাওয়ার্ডি কি লিখে দেবে যে অবিভক্ত স্বাধীন সার্বভৌম বঙ্গদেশ গঠন হওয়ার পর তার দল, অর্থাৎ মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠ ছিল, আইন পরিষদেও তখন সংখ্যাগরিষ্ঠ মুসলিম লীগের, তিনি কি মুচলেখা দেবেন যে তিনি এবং তার দল এই স্বাধীন অবিভক্ত সার্বভৌম বঙ্গদেশ গঠন হওয়ার 6 মাসের মধ্যে আইন পরিষদে রেজলিউশন পাস করে সেই স্বাধীন সার্বভৌম অবিভক্ত বঙ্গদেশকে পাকিস্তানের অন্তর্গত করে দেবে না? এই মুচলেখাটা সুরাওয়ার্ডি দিলে আমি অ্যাকসেপ্ট করব। স্বাভাবিকভাবে সুরাওয়ার্ডি দেবেন না, তার জল ঢেলে গেল তার। এবং আমি দেখছি কেউ আবার ওই গবেষক, যারা মানে বিশেষ গবেষক, তারা হঠাৎ বলে উঠল যে জিন্নাহ কলকাতা চাইনি, জিন্নাহ কোনোদিন কলকাতা চাইনি। কে বলেছে আপনাকে? সত্যটা হলো জিন্নাহ যখন কলকাতা পশ্চিমবঙ্গ গঠন হলো, বাংলা ভাগ হলো, জিন্নাহ কেঁদে বলেছিল হোয়াট ইজ ইস্ট বেঙ্গল অ্যান্ড হোয়াট ইজ পাকিস্তান উইদাউট ক্যালকাটা। তিনি তখন কেঁদে ফেলেছিলেন, তাকে শ্যামাপ্রসাদ বাবু কাঁদিয়ে দিয়েছিলেন যে কলকাতা 6 মাস কেন, কলকাতা 6 ঘন্টার জন্য পাবে না, কলকাতা ভারতবর্ষে থাকে। সেজন্য এই ইতিহাসকে আমাদের বারে বারে মনে করতে হবে, কেননা আমাদের একেবারে হ্যামার করার চেষ্টা হচ্ছে যে এই পশ্চিমবঙ্গের ইতিহাস ছিল না, পশ্চিমবঙ্গ বলে কোনো প্রদেশ নেই, এই বঙ্গদেশ, এবং এই প্রদেশে অবারিত দ্বার, এই প্রদেশ ধর্মশালা, এই প্রদেশ যে যেখান থেকে চায়, অর্থাৎ ওপার টপকে যে যতবার আসতে চায় সে ততবার এসে এখানে বসবাসও করতে পারে, জমিও কেড়ে নিতে পারে, এখানে মুখের ভাতও কেড়ে নিতে পারে। এই ধরনের একটি ন্যারেটিভ পুশ করা হচ্ছে যে তারা আসতে পারে, তারা এখানে থেকে যেতে পারে, তারা সব ধরনের অধিকার এখানে অর্জন করতে পারে, এবং আমাদের এই বেঙ্গলি হিন্দু হোমল্যান্ডের ডেমোগ্রাফি বদলেও দিতে পারে। খুব বেশি দূর না তো, আমি বহরমপুর থেকে আসছি, কালকেও বহরমপুরে খুব ভালো একটি আলোচনা সভা হয়েছিল। ঠিক ধরুন, আমি বহরমপুর যেতেই থাকি, আপনারাও যান। বহরমপুর তো একটি আইল্যান্ড হয়ে গেছে, একটি দ্বীপ, এবং বারে বারে এই ন্যাশনাল হাইওয়ে 12
পুরনো NH-34, এই ন্যাশনাল হাইওয়ে বারে বারে কেন বন্ধ করা হচ্ছে, অবরোধ করা হচ্ছে? কোনো সময় প্রথমে শুরু হলো 2 ঘন্টা, 1 ঘন্টা, 8 ঘন্টা অবরোধ করে, এখন 16, 17, 18 ঘন্টা অবরোধ হচ্ছে। অর্থাৎ জাতীয় নিরাপত্তা, জাতীয় সুরক্ষা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এতটাই সংকটজনক হয়ে গেছে যে সেখানে শুধু মানসিক বিচ্ছিন্নতাবাদের একটি ন্যারেটিভ পুশ করা শুরু হচ্ছে না, সেখানে ঠেলা হচ্ছে একটি ফিজিক্যাল সেপারেটিজম। অর্থাৎ এই NH-12 দিয়ে তুমি আর্মি মুভমেন্ট করবে কি করে আমি যদি অবরোধ করি? আমি দেখার চেষ্টা করছি আমি কত ঘন্টা অবরোধটা করতে পারি। আর্টিরিয়াল হাইওয়ে যাকে বলে, কালকে তুমি চিকেন স্নেক বলবে, এই চিকেন স্নেক ভারতের অঙ্গ নয় এবং সেই চিকেন স্নেক বন্ধ করে দিতে হবে। এই ধরনের বক্তব্য আগামী দিনে এই সংকটের মোকাবিলা যদি আমরা না করতে পারি, এই ধরনের ডিমান্ড, এই ধরনের বক্তব্য আগামী দিনে উঠবেই, উঠছে। সংবিধানকে চ্যালেঞ্জ করা, আপনারা মনে আছে আপনাদের বর্ধমানের খগড়াগড়, সেই খগড়াগড়ে সিরিয়াল ব্লাস্ট হয়েছিল অক্টোবর 2014। আমি এই কারণে বলছি, ভুলে গেলে চলবে না, যে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের স্লিপার সেল সেখানে চালাচ্ছে কারখানা, সেখানে আর্মস অ্যামিউনিশনের কারখানা চালাচ্ছে এবং সেইখানে ব্লাস্ট হলো, সিরিয়াল ব্লাস্ট, ভয়াবহ পরিস্থিতি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গেলেন সেখানে নিজে দেখতে, তারপর ফিরে এসে তিনি উচ্চস্তরীয় একটি বৈঠক করলেন এই রাজ্যের সেক্রেটারিয়েটে, স্টেট সেক্রেটারিয়েট, নামটা বলছি না, স্টেট সেক্রেটারিয়েটের নামটা আপনারা জানেন। অদ্ভুত অদ্ভুত জিনিস হয় ওখানে। ওখান থেকে আবার বসে বলা হয় নাকি যে ভারতের আর্মি, ইন্ডিয়ান আর্মি নাকি কু করার চেষ্টা করছে, এসব বলা হয় ওখান থেকে। এক সময় বলা হয়েছিল 2016-তে, আপনার মনে আছে 2016-তে একজন নিজেকে 36 ঘন্টা তার অফিসে 14 তলায় বন্ধ করে ফেলেছিলেন, বন্ধ করে বলেছিলেন যে ইন্ডিয়ান আর্মি আমার বিরুদ্ধে আমাকে উৎখাত করার চক্রান্ত করছে। আমি এই কারণেই কথাগুলো বলছি যে এই যে বিচ্ছিন্নতাবাদের মানসিকতা নতুন নয়, কিন্তু এ আজকে একটি সংকট হয়ে দাঁড়িয়েছে, মহা সংকট হয়ে দাঁড়িয়েছে, এ গত কয়েক বছর ধরে কিন্তু আমরা দেখছি। এ যেমন বর্তমানের সংকট, বর্তমানে আরেকটি সংকট আছে যেটা আমি, সুজন বললেন আমাদের এই বইতে বেঙ্গল ম্যাটার্স, এই বইতে উল্লেখ করা হয়েছে। আমরা সবাই এখানে শিক্ষক, আমরা শিক্ষকতা করেছি, করিও শিক্ষকতা, আমাদের জীবনের বিশাল অঙ্গ শিক্ষকতা। আপনারা দেখে থাকবেন, আমার কাছে এই রিপোর্টটা আছে, আপনারাও পড়েছেন, এই পাবলিক রিপোর্ট, যেখানে 11টা বিশ্ববিদ্যালয়, আমি উদাহরণ দিচ্ছি, 11টা বিশ্ববিদ্যালয় 2017-2018-তে 11টা বিশ্ববিদ্যালয় এই রাজ্যে ঘোষণা হয়েছিল। সুপার স্পেশালিটি হাসপাতালও ঘোষণা হয়েছিল, বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছিল, এবং সেই 11টা বিশ্ববিদ্যালয় থেকে এখনো আজকে দাঁড়িয়ে 7টা বিশ্ববিদ্যালয়তে ক্যাম্পাস নেই, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নেই। সেখানে নন পার্মানেন্ট ফ্যাকাল্টি, ভাইস চ্যান্সেলর ছাড়া কেউ পার্মানেন্ট না সেখানে, এবং 500 টাকা দেওয়া হয় একজন ফ্যাকাল্টিকে ক্লাস নেওয়ার জন্য। কোন বিশ্ববিদ্যালয় অস্থায়ী ক্যাম্পাস থেকে ফাংশন করছে, কোন বিশ্ববিদ্যালয় ফাংশন করছে কর্পোরেশনের, মিউনিসিপাল কর্পোরেশন ফেলে দেওয়া কোনো বিল্ডিং এর থেকে, কোন বিশ্ববিদ্যালয় ফাংশন করছে একটি ছাত্রাবাস থেকে। কোথাওই কোনো স্থায়ী স্টাফ নেই, স্থায়ী টিচিং স্টাফও নেই। এনরোলমেন্ট হচ্ছে, আমি যদি আপনাদেরকে ফিগার দিই, এনরোলমেন্ট হচ্ছে তো কমছে, প্রত্যেক বছর এনরোলমেন্ট হচ্ছে, সেই এনরোলমেন্টে 50%, 60% কমে যাচ্ছে, কিন্তু হলো বিশ্ববিদ্যালয়। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের কোনো রোডম্যাপ নেই। আগামী দিনে এই বিশ্ববিদ্যালয়ে কি হতে চায়, কি হয়ে দাঁড়াবে, এই পশ্চিমবঙ্গে যে কলকাতা বিশ্ববিদ্যালয় সর্বকনিষ্ঠতম উপাচার্য শ্যামাপ্রসাদ মুখার্জি এবং দোর্দণ্ড প্রতাপ উপাচার্য স্যার আশুতোষ মুখার্জি এবং
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন রমেশ মজুমদার। সেই সময় সেই রমেশ মজুমদার ইতিহাস বিভাগে ইতিহাসবিদ হিসেবে আজকেও তার তার কিন্তু জুরি পাওয়া যায় না। এই হলো পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ের অবস্থা। আমি একটা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি আপনাদের। 2021 সালে ফাংশন করা শুরু করেছিল হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি, ঠাকুরনগর। এবারে ঘটা করে সেটা অ্যানাউন্স হলো। অ্যানাউন্স হওয়ার পর 2021 সালে জানুয়ারিতে ফাংশনিং শুরু হলো। একজন ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টেড হলো, অনেক কোর্সেস সেখানে শুরু করলো। ভাইস চ্যান্সেলর ছাড়া কোনো পার্মানেন্ট ফ্যাকাল্টি নেই বিশ্ববিদ্যালয়ে। 35 থেকে 40 জন গেস্ট ফ্যাকাল্টি, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। এবং 2021 সালে 132 স্টুডেন্ট তারা অ্যাডমিশন নিয়েছিল, ছাত্ররা। সেখানে ফাইনাল সেমিস্টারের আগে 32 জন ছেড়ে দিল। 2022-এ 124 জন স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছিল, এখন শুধু 14 জন রয়েছে। এবং 2024-এ 86 জন অ্যাডমিশন নিয়েছিল, 2025-এ 82 জন ছেড়ে দিল। আমি শুধু একটি বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিলাম, 11টা বিশ্ববিদ্যালয়ের পুরো রেকর্ড আমার কাছে রয়েছে, পুরো রেকর্ড আমার কাছে আছে। এবং এই রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর কেবল একটি তার গবেষণার কেন্দ্র হলো যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রবীন্দ্রনাথ ঠাকুরকে পছন্দ করতেন কি করতেন না, না ওনাকে হয়তো ঠিক পছন্দ করতেন না রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সেটা আমরা বুঝবো। স্বদেশী সমাজ গুরুদেব লিখে গেছিলেন, স্বদেশী সমাজ পুস্তিকা তার অভিভাষণ ছিল। সেই অভিভাষণ স্বদেশী আন্দোলনের সময় দিয়েছিলেন। তার পরবর্তীকালে পুস্তিকা আকারে স্বদেশী সমাজ বেরোয়, যেখানে তিনি আত্মশক্তির কথা বলছেন। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর আত্মশক্তির দ্বারা দেশ সেবা এবং দেশকে স্বাধীন করার কথা লিখে গেছেন সেখানে। গত 15 বছর 50 বছর বিশ্বভারতীর পুস্তকালয় ছাড়া, গ্রন্থাগার ছাড়া সেই স্বদেশী সমাজ কি আমাদের এই রাজ্যে পড়ানো হয়? সেই স্বদেশী সমাজ কি রেকমেন্ডেড রিডিং হয়? সেই স্বদেশী সমাজ কি পুনর্মুদ্রণ হয়েছে বা বলা হয়েছে যে এইটা এসেনশিয়াল রিডিং উচ্চশিক্ষার ক্ষেত্রে? প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে স্বদেশী সমাজ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বলা হয়নি, কিন্তু আমরা কথাঞ্জলি শুনেছি, পড়তে বাধ্য হচ্ছে অনেকে। এই হলো বর্তমান সংকট আমাদের সামনে। আমাদের বর্তমান সংকট কেন? আমাদের যা যা ঐতিহ্য ছিল সেইগুলো আমরা বর্তমানে এই পশ্চিমবঙ্গে, এই রাজ্যে, সেই পলিসির মাধ্যমে হোক, বিভিন্ন পরিকল্পনা প্রকল্পের মাধ্যমে হোক, আমরা কিন্তু দেখতে পাই না। সেই জন্য বেঙ্গল ম্যাটার্সে আমরা বলছি যে গত 12 বছর বিভিন্ন ক্ষেত্রে, এবং এখানে অনেক ক্ষেত্র আমরা উল্লেখ করেছি, বিভিন্ন ক্ষেত্রে গত 12 বছর অনেক প্রচেষ্টা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে পশ্চিমবঙ্গের জন্য। আজকে পশ্চিমবঙ্গে হাইয়েস্ট জিরো এনরোলমেন্ট স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কেননা ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি তারা মেনটেন করতে পারছে না। আমরা এখানে ফিগার্স দিয়েছি। আজকে পশ্চিমবঙ্গে হাইয়েস্ট অ্যাসিড অ্যাটাক ইনসিডেন্টস হয়, 27% সর্বভারতীয় স্তরে 27% অ্যাসিড অ্যাটাক ইনসিডেন্টস পশ্চিমবঙ্গে হয়। এবং অন্যদিকে আমরা দেখছি বিশ্বভারতীকে সারা পৃথিবীর ঐতিহ্য বলে ঘোষণা করা ইউনেস্কোতে। নেতাজি সুভাষচন্দ্র বোসের স্মৃতিতে শুধু মর্মর মূর্তি না, তার স্মৃতিতে একটি বিশেষ জাতীয় সম্মান অনুষ্ঠিত করা, দুর্গাপুজোকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে ঘোষণা করা। এবং এখানে অনেক কিছু, মানে আপনারা এই বাংলা সংস্করণ তো বেরোবেই, কিন্তু আপনারা যখন দেখবেন, একটু পড়বেন যখন, যে এই যে জিআই ট্যাগ হয়, তো আমরা বিভিন্ন জায়গায় বলছি জিআই ট্যাগ। এই গত 12 বছরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে এই যে জিআই ট্যাগ, টাঙ্গাইল শাড়ি, বালুচরি শাড়ি, সেখানে যাতে জিআই ট্যাগ হয় তার ব্যবস্থা করা, অর্থাৎ সারা পৃথিবীতে যাতে এই জিআই ট্যাগ হয়, ছোট ছোট আকার থেকে শুরু করে
যেগুলো আমাদের বাঙালির জাতীয় জীবনে একেবারে ওতপ্রোতভাবে আমরা যেগুলোর সাথে আইডেন্টিফাই, সেগুলোরও খেয়াল রাখা হয়েছে। আমি কালকে বহরমপুরে একটি তালিকা দিয়েছিলাম এবং সেই তালিকা শুনে তারা আজকেও আমাকে বলল যে এটা আমাদের আরো বেশি করে জানা উচিত, আমাদের আরো বেশি করে বলা উচিত, মানুষের কাছে নিয়ে যাওয়া উচিত। এইখানে আমি দিয়েছি। আপনারা দেখবেন যে অদ্ভুত, বলরামদা, বিষয়দা, আপনারা শিক্ষা এবং শিক্ষকদের পরিস্থিতির কথা উল্লেখ করলেন এবং আমরা জানি যে কিভাবে 8 পে কমিশন দেওয়া হয়নি, সে কথাও আমরা এখানে উল্লেখ করেছি। সেটা তো হলো। আপনাদের মনে আছে কাজী মাসুম আক্তার, যিনি পদ্মশ্রী পেলেন, জনগণমন গাইতে যাইছিলেন, নিজের স্কুলে জনগণমন গাওয়াচ্ছিলেন, ন্যাশনাল অ্যান্থম, তাকে মারধর করা হয়েছিল। এবং কি অদ্ভুত দেখুন যে আবার বন্দে মাতরমের 150 বছর যখন পালন হচ্ছে, সবচেয়ে জোর বিরোধিতা এই পশ্চিমবঙ্গের মাটি থেকেই হচ্ছে। দ্বিজেন্দ্রলাল রায়, তার যে ঐতিহ্য, দ্বিজেন্দ্রলাল রায়ের যে ঐতিহ্য, তার যে জাতীয়তা বোধ, তিনি যে জাতীয় বিভিন্ন স্তরের যে জাতীয় সঙ্গীত সেই অর্থে লিখে গেছেন, বঙ্কিমও তো তাই করেছেন। তাহলে বন্দে মাতরমের বিরোধিতা কেন? কিসের জন্য বন্দে মাতরমের বিরোধিতা? এমন কেউ নেই যে ঋষি বঙ্কিমের থেকে তার নিজের অনুপ্রেরণা পাননি। দ্বিজেন্দ্রলাল রায়ের নাম আমি একজনের নাম নিলাম। এই যে বারবার বলে যে বাংলা বিরোধী, অর্থাৎ আমরা এমন একটি বিচারধারা যে আমরা বাংলা বিরোধী কি করে হতে পারি? শ্যামাপ্রসাদের যদি আমরা উত্তরসূরি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছরের যখন কথা উঠছে, আমাদের মনে রাখা উচিত যে ডক্টরজি একেবারে অনর্গল বাংলা বলতে পারতেন। এবং শুধু তাই নয়, অনুশীলন সমিতির সাথে তার যে যোগসাযোগ ছিল সে কথা উল্লিখিত রয়েছে। অনুশীলন সমিতির প্রাক্তন যারা স্বাধীনতা সংগ্রামীরা, বিপ্লবীরা ছিলেন, তারা নিজে, যোগেশ চ্যাটার্জি তার নিজের বইতে লিখে গেছেন। এবং শ্যামাপ্রসাদ বাবু যখন ডক্টরজির সাথে দেখা করতে এলেন নাগপুরে এবং বাংলার অবস্থা নিয়ে যখন কথা হলো, ডক্টরজি শ্যামাপ্রসাদ বাবুর সাথে কথা বলে তিনি যখন ফিরে গেলেন, শ্যামাপ্রসাদ বাবু চিঠি লিখলেন যে আমরা আরো বেশি প্রচারক আপনি যদি পাঠাতে পারেন এই বঙ্গে, আমাদের কিন্তু কাজের উপকার হবে। তখন ডক্টরজি যাদেরকে ডেকে পাঠালেন, নাগপুরে তখন ক্যাম্প হচ্ছে, কয়েকদিন পরেই ডক্টরজি চলে গেলেন। তিনি যাদেরকে ডেকে পাঠালেন, বললেন বাঙালি যারা এসছিলেন সেই ক্যাম্পে, তাদেরকে ডেকে পাঠালেন এবং তাদের সাথে কথা বললেন বাংলায়। আমরা যদি গত কয়েক বছরের জাতীয় স্তরে প্রতিষ্ঠান যারা জাতীয় স্তরে প্রতিষ্ঠানের দায়িত্বে যারা রয়েছে, আমরা যদি খালি তাদের নামগুলো দেখি, 39 পাতায় নাম উল্লেখ করা আছে, পুরো লিস্ট দেওয়া আছে। ডক্টর সুমন চক্রবর্তী, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইআইটি খড়গপুরের ডাইরেক্টর। রঙ্গন ব্যানার্জি, আইআইটি দিল্লি। অমিত পাত্র, ডাইরেক্টর, আইআইটি বিএইচইউ। অশোক ব্যানার্জি, অ্যাপয়েন্টেড ডাইরেক্টর অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, উদয়পুর। দেবাশিস চ্যাটার্জি, 3rd টাইম ডাইরেক্টর অফ আইআইএম কোজিকোড। লম্বা লিস্ট, এই লিস্ট আমি বলতেও থাকতে পারি, এই লিস্টের কিন্তু শেষ হবে না। তারপরে দেখুন রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার 2024। এই রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার আমি যদি 2024 থেকে ধরি, বাঙালি গবেষক, বাঙালি বৈজ্ঞানিক, তারাই কিন্তু এই অ্যাওয়ার্ড পেয়েছে। আমি সেখানেও একটু বলি আপনাদেরকে। রাহুল মুখার্জি, ফর্মার প্রফেসর, আইআইএম কলকাতা, ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার। নবকুমার মন্ডল, অ্যালামনাস অফ ইউনিভার্সিটি অফ বর্ধমান, conferred the Vigyan Shri পুরস্কার ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন। ইয়াং সায়েন্টিস্ট, তারাও পুরস্কার পেয়েছে। বাপি পাল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি, গান্ধীনগর। উর্বশী সিনহা, প্রফেসর অ্যাট রামান ইনস্টিটিউট, এরাও পেয়েছে বিজ্ঞান যুব পুরস্কার। আমি বলতে থাকতে পারি। দীপেন্দু দাস, আইসার কলকাতা, অনার্ড উইথ বিজ্ঞান যুব অ্যাওয়ার্ড 2025। সেই জন্য আমার মনে হয় যে বিভিন্ন স্তরে, এ তো আমি একটা পরিসংখ্যান দিলাম, আমি একটা তালিকা দিলাম এই কারণে, কেন এই একটা
অদ্ভুত একটা ন্যারেটিভ পুশ করা হয়, বলে যে বাংলার ভবিষ্যৎ বা বাংলার যেটা যা ভালো হবে সেটা এরা করতে চায় না। কিন্তু আমরা পুরো লিস্ট দিয়েছি, বাংলার কৃষকদের, বাংলার যুবক যুবতীদের, বাংলার তাঁতিদের কি কি উপকার হয়েছে গত 12 বছরে, সেই পুরো লিস্ট এখানে আছে। আপনারা পদ্ম পুরস্কারের কথাটা ভাববেন, এই বছরও প্রত্যেক বছর অজস্র বাঙালি যারা প্রান্তিক স্তরে কাজ করছে, বিভিন্ন ফিল্ডে যারা কাজ করছে, তারা পদ্ম পুরস্কারে সম্মানিত হচ্ছে, এবং সেখানে প্রধানমন্ত্রী বলছেন যে তাদের সম্মানিত করে আমরা সম্মানিত হচ্ছি, আমরা কোনো তাদের উপকার করছি না। ইট ওয়াজ লং টার্ম ডিউ। বাংলার এই যে বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্তরে যে মানুষ অবদান জাতীয় জীবনে, সেই অবদান তারা সেই রেকগনিশন, সেই অবদানের রেকগনিশন তারা পাচ্ছে। এক সময় পদ্ম পুরস্কারের তো এই অবস্থা ছিল, কেউ কারুর জন্য অপারেশন করে দিয়েছে সে পদ্ম পুরস্কার পেল, কেউ কাউকে কিছু পাইয়ে দিয়েছে সে পদ্ম পুরস্কার পেল। এখন এমন এমন লোকেরা পদ্ম পুরস্কার পাচ্ছে, বিশেষ করে এই পশ্চিমবঙ্গ থেকে, যাদের নাম আমরাও শুনিনি, কিন্তু তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, এবং সবাই বাঙালি, সবাই বাঙালি, এবং তারা বঙ্গ সমাজের জন্য, বাঙালি জীবনের জন্য, জাতীয় জীবনের জন্য তারা নিজ নিজ ক্ষেত্রে অবদান করছে। এবার ভবিষ্যৎ তো আমাদেরই হাতে। আমরা কিভাবে এই সংকটের মোকাবিলা করব, সেই ভবিষ্যৎ আমাদের হাতে। একটি কথা বলে শেষ করব। এই সংকট এবং এই সংগ্রাম হচ্ছে পশ্চিমবঙ্গকে ভারতের জাতীয় জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার সংগ্রাম। রেলিগেটেড হয়ে গেছে। আজ থেকে যখন ভারত স্বাধীন হলো, আপনারা ভেবে দেখবেন 50-এর মন্বন্তর হলো 1943-তে, 43-এ। 50-এর মন্বন্তর থেকে বেরোতে বেরোতেই সেই ভয়াবহ কাঁথিতে সেই ভয়াবহ টাইডাল ওয়েভ হলো, একের পর এক সেই মেদিনীপুর ভেসে গেল, একেবারে সেই পরিস্থিতি, দুর্ভিক্ষর পরিস্থিতি চলছে, একেবারে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে অনাহার, মৃত্যু। 43, 50-এর মন্বন্তর, ঠিক তারপরে 47 বাংলা ভাগ করতে বাধ্য হল। তা সত্ত্বেও স্বাধীনতার প্রায় 15 বছর পর অব্দিও পশ্চিমবঙ্গের ইকোনমিক পারফরমেন্স ওয়াজ ওয়ান অফ দ্য টপ ইন্ডাস্ট্রিয়াল এন্ড ইকোনমিক পারফরমেন্স। এবং এখানে মনে রাখতে হবে যে 53 সাল অব্দি যতদিন শ্যামাপ্রসাদ বাবু বেঁচে ছিলেন, এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়, আমরা কি দুর্দিনে পড়ে গেছি, সত্যি না? কি দুর্দিন! কোথায় ডক্টর বিধানচন্দ্র রায়, কোথায় অধ্যাপক ডক্টর ত্রিগুণা সেন, এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিয়া, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এসব কোথায় গেল? যাই হোক, শ্যামাপ্রসাদ বাবু কেন্দ্রীয় মন্ত্রী, ডক্টর বিসি রায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের স্বার্থে দুজনে এক, তাদের মধ্যে কোনো মতবিরোধ নেই। বাঙালির জন্য, পশ্চিমবঙ্গের জন্য যা দরকার আমরা একসাথে করব। এবং কেন্দ্রীয় স্তরে শ্যামাপ্রসাদ বাবু জাতীয় নেতা, তিনি খাঁটি বাঙালি, কিন্তু বাঙালি এবং পশ্চিমবঙ্গ জাতীয় জীবনে ভারতবর্ষের অগ্রগতিতে কিভাবে বিরাট একটি ভূমিকা পালন করতে পারে তার মাথায় কিন্তু সেই কথা ঘুরছে। সেই জন্য যখন বলি যে মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে আমাদের পশ্চিমবঙ্গকে, আমাদের সেই মাইন্ডসেট ফিরিয়ে আনতে হবে। এবং গত 50 বছর ধরে পশ্চিমবঙ্গ নিয়ে কেউ বড় কিছু ভাবেনি, যাকে বলা হয় গ্র্যান্ড আইডিয়া, বড় পরিকল্পনা, যে পশ্চিমবঙ্গ হবে কেন্দ্র, গেটওয়ে টু সাউথ ইস্ট এশিয়া, উত্তর পূর্ব এশিয়া, মানে দক্ষিণ এশিয়াতে যে যা কিছু হবে এই পশ্চিমবঙ্গের মাধ্যমে হবে। পশ্চিমবঙ্গ একটি বাণিজ্যিক প্রাণ কেন্দ্র হবে। পূর্বোদয়ের কথা যে বারবার প্রধানমন্ত্রী বলছেন, সেই পূর্বোদয়ের নেতৃত্ব পশ্চিমবঙ্গ দেবে। এই ধরনের বড় পরিকল্পনা কিন্তু গত 50 বছরে আমরা দেখি। গত 50 বছরে খালি অবৈধ অনুপ্রবেশ, খালি সংঘাত, খালি পাইয়ে দেওয়া এবং আদায় করার একটি প্রবণতা খালি দেখা দিয়েছে। সেই জন্য ভবিষ্যতের কথা যখন আমরা বলছি, একটি মাত্র কথা, আগে পরিবর্তন
এবং এই পরিবর্তনের মাধ্যমে আগামী 10 বছর আগে মূল স্রোতে পশ্চিমবঙ্গকে ফিরিয়ে আনতে হবে। কেন এই পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের যে আমরা এই বারবার প্রধানমন্ত্রী বলছেন 5 ট্রিলিয়ন ইকোনমি, পশ্চিমবঙ্গ ছাড়া আমরা ভাবতে পারি? ভারত একেবারে আগামী দিনে নলেজ সোসাইটি অর্থাৎ শিক্ষার কেন্দ্র হয়ে উঠবে, পশ্চিমবঙ্গ ছাড়া আমরা ভাবতে পারি? একদা এই পশ্চিমবঙ্গ শিক্ষা, সংস্কৃতি, গবেষণা, বিজ্ঞানের কেন্দ্র ভারত আগামী দিনে কিভাবে হবে যদি পশ্চিমবঙ্গকে আমরা মূল স্রোতে না ফিরিয়ে আনতে পারি? সেই জন্য ভবিষ্যতের কথা হচ্ছে এই। তার আগে এই আগামী কয়েকদিন যে আমাদের হাতে আছে, একটি ঐতিহাসিক মুহূর্ত, কিন্তু খুব গভীর একটি সংকটেরও মুহূর্ত। এই সংকটের সম্মুখীন হয়ে আমরা নিজেদের অস্তিত্ব, পশ্চিমবঙ্গের অস্তিত্ব, এই পশ্চিমবঙ্গের ভবিষ্যতের অস্তিত্ব, আমাদের নিজেদের অস্তিত্ব যাতে আমরা সংরক্ষণ করতে পারি, সেই সময় আমার মনে হয় এসে গেছে। 47-এ আমরা কেউই ছিলাম না, কিন্তু সেই ধরনের সংকট যে মাথা চাড়া দিয়েছিল, যে কথা দিয়ে আমি শুরু করলাম, আমি সেই কথা দিয়েই আবার শেষ করতে চাই যে কোনো মাপে কিন্তু কম নয় সেই সংকট। সেই সময় দেশভাগ হয়েছিল, সেই সময় বিশাল সংখ্যক বাঙালি উদ্বাস্তু হয়েছিল, কিন্তু এ প্রান্তে এসেও তারা হাঁপ ছেড়ে অনেকে বেঁচে ছিলেন। এইবার কিন্তু আমাদের আর যাওয়ার কোথাও থাকবে না। এবং আমি, আপনারা সবাই জানেন, আপনারা আরো বেশি একেবারে গ্রাসরুটে রয়েছেন, এ কিন্তু পরিষ্কারভাবে কিন্তু খুব সুপরিকল্পিতভাবে এই প্ল্যান চলছে পশ্চিমবঙ্গ দখল করার, এই পশ্চিমবঙ্গের আইডেন্টিটি মিটিয়ে দেওয়া, এবং এই পশ্চিমবঙ্গে যাদের জন্য গঠিত হয়েছিল তাদেরকে বিতাড়িত করা এই পশ্চিমবঙ্গ। সেই জন্য অতীতকে বারবার স্মরণ করতে হবে, বর্তমানের জন্য আমাদের পরিবর্তন করতে হবে, এবং ভবিষ্যতের জন্য পশ্চিমবঙ্গকে পরিবর্তনের পর মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। আপনারা